বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজ আমরা বিগত বছরগুলিতে আসা শতকরার অঙ্ক দেখে নেব। আজ দ্বিতীয় পর্ব। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক এবং ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, রাহুল কোনো পরীক্ষায় 515 নম্বর পেল, যা ন্যূনতম 5 নম্বরের তুলনায় 3% বেশি। যদি একই পরীক্ষায় মোহন 710 নম্বর পায়, তবে তার নম্বর 5 নম্বরের তুলনায় কত বেশি হবে? দেখো, দুভাবে অ্যাপ্রোচ করতে পারো। প্রথমত, আমি যদি 5 নাম্বার 100% ধরি, এটা কিন্তু 5 নাম্বার, যে 100% পেলে পাস করবে। এবার দেখো, ন্যূনতম যা 5 নাম্বার আমি ধরলাম অর্থাৎ 100%, তার থেকে 3% বেশি পেয়েছে, অর্থাৎ 100 প্লাস 3 103% সে পেয়েছে। কিন্তু ও পেয়েছে কত নম্বর? 515 নম্বর। তাহলে আমি বলতে পারি এই 515 নম্বর এটা মানে হচ্ছে 103%। এটাকে দেখো, যদি আমি কাটি তাহলে আসবে 1% এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, এবারে দেখো এখানে বলেছে ওই একই পরীক্ষায় মোহন 710 নম্বর পেয়েছে। আমি দেখলাম কি 5 নম্বর মানে হচ্ছে 1%, মোহন যে 710 নম্বর পেয়েছে এটা মানে কত পার্সেন্ট? এটাকে 142 দিয়ে গুণ করলে 710 আসে। তাই এককেও 142 দিয়ে গুণ করে আমি বলবো 142%। অর্থাৎ মোহন যে 710 নম্বর পেয়েছে সেটা হচ্ছে 142% নম্বর। 5 নম্বর কত? 100%। মোহন পেয়েছে 142%, তাহলে 5 নম্বরের থেকে কত বেশি পেয়েছে? 142 থেকে 100 বাদ দাও, 42% বেশি হবে, যেটা অপশন নাম্বার 3-তে আছে। এটা একটা অ্যাপ্রোচ এবং এটাই খুব তাড়াতাড়ি হবে। দ্বিতীয় কিভাবে করতে পারতে? দেখো, এখানে 3% বেশি পেয়েছে, 3% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3% মানে হচ্ছে 3/100। মানে কি, 100 নম্বর যদি পাস মার্কস হয়, ও 3 নাম্বার বেশি পেয়েছে। কি বললাম? 100 যদি মিনিমাম পাস নাম্বার হয়, ও 3 নাম্বার বেশি পেয়েছে, অর্থাৎ 103 পেয়েছে। ও মানে কি? ও মানে হচ্ছে রাহুল। তাহলে এটা আমি রাহুলের ক্যালকুলেশন করছি। রাহুল দেখছি 103 পেলে পাস মার্কস 100, কিন্তু রাহুল কত পেয়েছে? রাহুল 515 পেয়েছে। এটাকে কত দিয়ে গুণ করলে 515 আসে? 5 দিয়ে। তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে আমি বলবো মিনিমাম পাস মার্কস হচ্ছে 500। এবারে মোহন 710 পেয়েছে, পাস মার্কস 700, মোহন পেয়েছে 710, তাহলে মোহন পাস মার্কসের থেকে কত বেশি পেয়েছে? মোহন 200 বেশি পেয়েছে। 500 পাস মার্কস যেখানে, সেখানে 500-র মধ্যে মোহন বেশি পাচ্ছে 210, 100-র মধ্যে কত? এটাই কিন্তু প্রশ্ন ছিল। এটা কাটবে, এটা 42% অ্যান্সার হবে। যদিও এটা একটু বড় প্রসেস, কিন্তু এটা খুব ভালো প্রসেস। এটাকেও করতে পারো, এটাকেও করতে পারো, যার যেটা পছন্দ হবে। পরের প্রশ্ন 17 প্রশ্নে বলেছে, কোনো ব্যক্তি যা গম বিক্রি করেন তার 10% নিম্নমানের। 150 কেজি গমের মধ্যে ভালো মানের কত কেজি গম মেশালে নিম্নমানের গমের পরিমাণ 5% হবে? অপশন থেকে অঙ্ক করা যায়, তবু আমি একটা আগে জিনিস বলে দিই। দেখো, এখানে 10% নিম্নমানের হবে। নিম্নমানের 10% তুমি চাইছো, কিন্তু সেটা 150 কেজি গমের মধ্যে 10% আছে। তুমি 150 কেজি গমের মধ্যে 10% মানে 15 কেজি নিম্নমানের আছে বার করতে পারো। আমি ওইদিকে যাচ্ছি না। আমি দেখছি যে 10% যখন নিম্নমানের গম থাকবে তখন 150 কেজি দরকার, কিন্তু বলছে যে নিম্নমানের গমের পরিমাণ হবে 5%। আমি কি করলাম? এটাকে 2 দিয়ে ভাগ করলাম। ঠিক, 10কে 2 দিয়ে ভাগ করলে 5% আসবে। এবারে দেখো, এখানে বলেছে যে এই যে গম আছে এর মধ্যে ভালো মানের গম আরো মেশাচ্ছে। আলটিমেটলি 150-র মধ্যে 10% মানে 15 কেজি নিম্নমানের আছে। বলা হচ্ছে যে এবারে নিম্নমানেরটা 5% হবে, টোটালের 5% হবে। এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি করতে হবে? এইটাকে ডাবল করতে হবে।
তাহলে 150কে 2 দিয়ে গুণ করলে 300 কেজি আমি গম পাবো। অর্থাৎ 150 কেজি গম আছে, আমাকে 300 কেজি গম করতে হবে। আমি কারণটা বলছি, দেখো 150 কেজির মধ্যে নিম্নমানের 10% গম আছে, মানে কত? 15 কেজি নিম্নমানের গম আছে। এবারে বলেছে এই 150 কেজির মধ্যে তুমি আরো কিছু গম মেশাতে চাইছো, যাতে করে টোটালের উপরে কিন্তু ওই যে ব্যক্তি 10% যে নিম্নমানের গম মেশাচ্ছে সেটা কিন্তু থাকে। আমি 150-র মধ্যে নিম্নমানের গম পেয়েছি 15 কেজি, এই 15 কেজি থাকবে কার মধ্যে? এর মধ্যে আরো কিছু মেশাতে হবে। আমি বললাম যে এটা 150-র বদলে এখন আমি 300 কেজি করে দিচ্ছি। এখন দেখো 300 কেজির 5% বলছে, 300 কেজির 5% মানে দেখো সেই 15 কেজি আসবে। অর্থাৎ এখানে ব্যাপারটা হলো যে 15 কেজি নিম্নমানের গম 150 কেজির মধ্যে আছে, এই 15 কেজি কিন্তু অরিজিনালি থাকবে, খালি তার পার্সেন্টেজটা কমে যাবে 5%। 10% থেকে 5% কমাতে গেলে 150-র মধ্যে আরো কিছু ভালো গম মেশাতে হবে। আমি দেখলাম 150 থেকে 300 কেজি করলে একই গম অর্থাৎ 15 কেজি নিম্নমানের ছিল, এখনো 15 কেজি থাকবে, খালি 150 থেকে 300 হয়ে গেল, অর্থাৎ আরো 150 কেজি ভালো গম মেশাতে হবে, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। সাধারণত এই প্রসেসটা, যেটা ভাগ করলে এদিকেও ভাগ করতে হয়, এদিকে গুণ করলে এদিকেও গুণ করতে হবে, কিন্তু এটা রিভার্স কেন হলো? তার কারণ হচ্ছে যে 10% গমটা টোটালের মধ্যে আছে অর্থাৎ 15 কেজি, সেটাকেই তুমি ফিক্স করতে চাইছো, তাই এটাকে 2 দিয়ে ভাগ করে 5% যাই করলে, তুমি যদি ওই 15 কেজিকে ফিক্সড করতে চাও, তাহলে এই সংখ্যাটাকে এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে গুণ করে নিতে হবে, অর্থাৎ 300 কেজি করতে হবে। 150 কেজি গম ছিল, এখন যদি 300 কেজি করো, দেখো এখন 300 কেজির 5% মানে 15 কেজি হবে, এবং আগে 150 কেজির 10% অর্থাৎ 15 কেজি ছিল, অর্থাৎ নিম্নমানের গম যেটা ছিল সেটা ফিক্স ছিল। বোঝা গেছে? পরের প্রশ্ন 18-র প্রশ্নে বলেছে যদি y এর y% এর মান 36 হয় তবে y এর মান কত? y এর y% মানে কত? y/100। এটার মান যদি 36 হয় তাহলে y এর মান কত? আলটিমেটলি y স্কয়ার সমান কত হবে? 100 × 36। তাহলে y এর মান কত হবে? √100 × 36। 100√10 আর 36 অর্থাৎ y এর মান হবে 60, যেটা অপশন নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 19-এর প্রশ্নে বলেছে একজন ব্যাটসম্যান 110 রান করলো, যার মধ্যে 3টি 4 ও 8টি 6 আছে, সে ছুটে কত শতাংশ রান করেছে? দেখো মোট রান 110, তার মধ্যে 3টে 4 মেরেছে, তাহলে মোট কত রান 4 মেরে পেয়েছে? 3 4 12 প্লাস 8টা 6 মেরেছে, 8টা 6 মেরেছে, তাহলে 4 আর 6-এ মোট কত রান হলো? 3 4 12, 6 8 48, অর্থাৎ মোট 60 রান সে 4 6 মেরে পেয়েছে। কতর মধ্যে? 110-এর মধ্যে 60 রান যদি 4 আর 6 মেরে পায়, তাহলে বাকিটা ছুটে, 110 থেকে 60 যদি আমি বাদ দিই, তাহলে 50 ছুটে পেয়েছে, অর্থাৎ রানিং বিটুইন দ্য উইকেটস হয়েছে, এটা ছুটে রান করেছে। তাহলে এই যে 50 রান ছুটে করেছে কতর মধ্যে? মোট 110 রানের মধ্যে 50 রান ছুটে করেছে। 110-এর মধ্যে 50 যদি ছুটে করে কত পার্সেন্ট করেছে? অর্থাৎ 100 দিয়ে গুণ করলাম, তাহলে ছুটে করেছে 500/11%। ক্যালকুলেশন করবে অবশ্যই, কিন্তু এখানে দেখো নিচে 11 আছে এই দুটো অপশনের মধ্যে, শুরু আছে এইটা 5 দিয়ে আর এটা শুরু আছে 4 দিয়ে, তাহলে শুধু শুরুটা দেখলেই আমার চলবে, পুরো ভাগ আমি করব না। আমি এখানে দেখছি 4 11 44, 5 11 55, অর্থাৎ শুরুটা হবে 4 দিয়ে, নিচে 11 থাকবে, নিচে 11 এই দুটোর মধ্যে আছে, শুরু 4 দিয়ে আছে এই অপশনটায়, তাহলে উত্তর হবে অপশন নাম্বার 2। পুরো ক্যালকুলেশন করতে যাবে না, আমি এখানে ক্যালকুলেশন না করেই বলতে পারবো যে এটা 45.5-11% হবে। পরীক্ষার সময় এখান থেকেও কিন্তু কয়েক সেকেন্ড বাঁচাতে পারো। পরের প্রশ্ন 20-র প্রশ্নে বলেছে কোনো সংখ্যা প্রথমে 10% বাড়ানো হলো, পরে 10% কমানো হলো, এর ফলে সংখ্যাটি কি হবে? দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রথমে একটা বাড়ানো হবে তারপর কমানো হবে, বা বাড়ানো হলো তারপর আবার বাড়ানো হলো, অথবা প্রথমে কমানো হলো তারপরও কমানো হলো, এক্ষেত্রে একটা বেসিক ফর্মুলা x + y + xy/100 এটা অ্যাপ্লাই করো। এটা ওভারঅল কত পার্সেন্ট কি হলো তার কিন্তু ডাটা এখান থেকে পাওয়া যাবে।
এখানে প্রথমে 10% বাড়ানো হলো, যদি বাড়ানো হলো বলে তাহলে আমি প্লাস লিখব, প্লাস 10%। তারপরে বললো 10% কমানো হলো, কমানো বললো বলে আমি এখানে 10 কমিয়ে দিলাম, তাহলে দেখলাম x এর ভ্যালু প্লাস 10, y এর ভ্যালু মাইনাস 10। বোঝা যাচ্ছে? এখানে আছে x ইন্টু ওয়াই, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, x আর y এর ভ্যালুগুলোকে গুণ আছে, প্লাস মাইনাসে মাইনাস, x এর ভ্যালু ইন্টু y এর ভ্যালু বাই 100। বোঝা যাচ্ছে? এটা যদি কাটি এখানে আসবে -1%। -1% মানে কি? মাইনাস যাই হবে এটা কমে যাবে, অর্থাৎ 1% কমে যাবে, যাই যেটা উত্তর আছে অপশন নাম্বার 2 এতে। যদি এটা প্লাস থাকতো তাহলে আমি 1% বেড়ে যাবে এটা উত্তর বলতাম। পরের প্রশ্ন 21 প্রশ্নে বলেছে কোন স্কুলে 65% ছাত্র ইংরাজিতে, 55% ছাত্র অঙ্কে, 40% ছাত্র উভয় বিষয়ে পাস করে। যদি 20 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে তবে স্কুলে কতজন পরীক্ষা দিয়েছিল? দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুটো সাবজেক্ট, ইংরাজি এবং অঙ্ক, দুটোতেই এবং উভয় বিষয়ে পাস দিয়েছে, সব পাস দেওয়া আছে, কোনোটা ফেল কোনোটা পাস মিক্স নেই। যদি পাস সবগুলোকেই বা ফেল সবগুলোকেই বলে তাহলে আমাদের পক্ষে অঙ্ক করা খুব সুবিধাজনক। দুটো যখন সাবজেক্ট দেবে এবং উভয় বিষয়ে বলা থাকবে তখন ভেন ডায়াগ্রামে অঙ্কটা করো, সুবিধে হবে। এইটা মনে করো এই টোটাল ঘরটা হচ্ছে ইংরাজি, এতে 65% পাস করেছে। এই ঘরটা হচ্ছে অঙ্কের ঘর, এতে 55% ছাত্র পাস করেছে। আর এই মাঝখানেরটা হচ্ছে উভয় বিষয়, এটা দেওয়া আছে 40% ছাত্র, এটাও পাস দেওয়া আছে। যখন এটাও পাস, উভয় বিষয়ে পাস এবং অঙ্কেতেও পাস থাকবে, তখন আমরা বলবো যে এই যে টোটাল জায়গাটা, এই যে টোটাল জায়গাটা যেটা আমি করছি, এই টোটাল জায়গাটা কত বার করতে হবে। এটা যখন পাস, অর্থাৎ আমি বার করছি এই যে টোটাল জায়গাটা কত শতাংশ পাসের জায়গা, সেক্ষেত্রে আমরা করব 65 নেব। যখন 65 নেব তখন এইখান থেকে এই পুরো ঘরটা নেওয়া হয়ে যাচ্ছে, প্লাস যখন 55 নেব তখন এই পুরো ঘরটা কিন্তু ধরা হয়ে যাচ্ছে। তাহলে আমি 65 প্লাস 55, আমার টার্গেট কি? এই পুরো জায়গাটা বার করা। দেখো যখন 65 নিয়েছিলাম তখন এই 40টা একবার ঢুকে পড়েছিল, আবার যখন 55 নিচ্ছি তখন এই 40টা ঢুকে পড়েছে, অর্থাৎ 40টা দুবার ধরা হয়েছে, তাই একবার 40 মাইনাস করে দাও। বোঝা গেছে? এইটা যেটা বেরোবে এটা হচ্ছে মোট পাস কতজন করেছে, শুধু ইংরেজিতে, শুধু অঙ্কে এবং উভয় বিষয়ে পাস, অর্থাৎ এই টোটাল জায়গাটা কত। বোঝা গেছে? তাহলে পাস করেছে এত শতাংশ, 65, 70, 120 থেকে 40 বাদ দিলে 80% ছাত্র পাস করেছে। 80% যদি পাস করে তাহলে ফেল কত করবে? ফেল, এই যে ফেলটা বেরোয় এটা হচ্ছে উভয় বিষয়ে কত ফেল করছে, সেটা হচ্ছে 100 থেকে 80 বাদ দেবো, মোট 100%, তার মধ্যে 80% যদি পাস করে তাহলে ব্যালেন্স 20% উভয় বিষয়ে ফেল করবে। 20% উভয় বিষয়ে ফেল করবে মানে কি? যদি 100 জন ছাত্রছাত্রী থাকে তাহলে 20% অর্থাৎ 20 জন ফেল করবে। কিন্তু এখানে বলেছে 20 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে, আমি দেখতে পাচ্ছি 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে, প্রশ্নে দিয়েছে 20 জন উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে 20% এর ভ্যালু 20 জন। এখান থেকে যদি কাটি, একের ভ্যালু হচ্ছে 1 জন, মোট ছাত্রছাত্রী সবসময় 100%, এটাকে 100 দিয়ে গুণ করে 100% আসে, তাই একেও 100 দিয়ে গুণ করে আমি বলবো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 100 জন, যেটা অপশন নাম্বার 3 তে আছে। পরের প্রশ্ন 22 প্রশ্নে বলেছে 72কে এমন দুটি অংশে ভাগ করা হলো যে একটি অংশের 20% অপর অংশের 25%-এর সমান হয়, অংশ দুটি নির্ণয় করো। অপশন থেকে ইজি করে দেওয়া যায়, তবু আমি আর একটা উপায় বলবো। যেমন মনে করো এখানে যে উত্তরগুলো দেবে সেই মনে করো 50 বা 48 মনে করো, যদি 48 উত্তর হয় এটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে 100% বলা হয়। 24 এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে 100% বলা হয়, অর্থাৎ কোনো সংখ্যা ইন্ডিভিজুয়ালি সেটা হচ্ছে 100% নাম্বার। এবার দুটো পার্টে ভাগ করা হয়েছে, যে দুটো সংখ্যা হবে তারা ইন্ডিভিজুয়ালি 100%। এবারে প্রথম অংশটাকে 20% এবং পরেরটাতে 25%-এর সমান বলেছে। আমি কি করছি, এটা ভাগ করে দেখে নিতে চাইছি জিনিসটা কি আসে। দেখলাম প্রথম সংখ্যা 4 দিয়ে এবং দ্বিতীয় সংখ্যা 5 দিয়ে ভাগ করলে বলেছিল সমান হবে, আমি সমান করলাম,
প্রথম সংখ্যাটাকে 4 দিয়ে এবং দ্বিতীয় সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে যা মান আসবে তারা কিন্তু সমান হবে। দ্বিতীয় সংখ্যাটা 5 দিয়ে ভাগ হবে, খেয়াল রাখছো? গন্ডগোল হয়েছে, ভাগ করছি দেখো কি বিচ্ছিরি ভাবে, এটা 5 20 100, এটা 4 25 100, উল্টো করে দিয়েছে। দ্বিতীয় সংখ্যাটা 4 দিয়ে ভাগ হবে এবং প্রথম সংখ্যাটা 5 দিয়ে ভাগ হবে, বোঝা যাচ্ছে? তাহলে প্রথম সংখ্যাটা যদি 5 দিয়ে ভাগ হয় আর দ্বিতীয় সংখ্যাটা 4 দিয়ে ভাগ হয়, তাদের মান যদি সমান হয়, আমি এবারে অপশন চেক করব। আমি প্রথম সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করব, দ্বিতীয় সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করব, মানটা সমান হচ্ছে কিনা দেখব। 40 কে 5 দিয়ে ভাগ করলে 8 হয়, 32 কে 4 দিয়ে ভাগ করলে 8 হয়, এরা মিলছে, তাহলে এটাই উত্তর। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 23-এর প্রশ্নে বলেছে আমের দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 120 টাকায় আগের তুলনায় 20টি আম বেশি ক্রয় করেন। প্রতিটি আমের আগের মূল্য কত ছিল? 120 টাকায় আগে আম কিনতেন, এখনো 120 টাকায় আম কিনছেন, কিন্তু যেহেতু দাম কমে গেছে এখন তিনি 20টা আম বেশি পাচ্ছেন। বলছে আগে 120 টাকায় যে আমগুলো কিনতো, তাহলে প্রতিটা আমের মূল্য কত ছিল? দেখো এই অঙ্কগুলো খুব সহজেই পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করে করতে পারো। এখানে আমের দামের কথা বলা হয়েছে, আগে আর এখন এই দুটো ডাটা দেওয়া আছে। এখানে দাম দেওয়া আছে কত? 20% কমে গেছে। 20% কে যদি ফ্র্যাকশনে কনভার্ট করো 20/100 আসবে, 20/100 কে কাটলে আসবে 1/5। অর্থাৎ দাম আগে যদি 5 থাকতো, এখন 1 কমে গেছে, অর্থাৎ এখন হয়েছে 4। দামের রেশিও সেটা হচ্ছে 5:4। দামের রেশিও ঠিক উল্টো রেশিও হয় পরিমাণের রেশিও, অর্থাৎ দাম কমলে পরিমাণ বেশি পাবে, তাই তো? তাহলে দামের রেশিও যা আছে পরিমাণের রেশিও ঠিক তার উল্টো হবে। এটা মানে হচ্ছে আগে যদি 4 পিস আম পেতাম, এখন পাচ্ছি 5 পিস। কত বেশি পাচ্ছি? 1 ইউনিট বা 1 পিস আম বেশি পাচ্ছি। কিন্তু বলছে 20টা আম বেশি পাচ্ছে, আমি বলছি 1 ইউনিট আম বেশি পাচ্ছে। প্রশ্নে বলেছে 20টি আম বেশি পাচ্ছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20টা। আগের দাম চেয়েছে, তাই আমি আগে দেখব কতগুলো আম পাওয়া যাচ্ছে। যদি এখন বলতো তাহলে এখন কতগুলো আম পাওয়া যাচ্ছে আমি বার করতাম। যেহেতু এইখানে আগের মূল্য চেয়েছে, তাহলে আমি দেখব আগে কতগুলো আম পাওয়া যেত। আমি দেখছি আগে 4 ইউনিট আম পাওয়া যেত। 1 ইউনিটের ভ্যালু যদি 20 হয়, তাহলে 4 ইউনিটের ভ্যালু হবে 4 20 80। তাহলে আগে 80টা আম পাওয়া যেত, কত দাম দিতে হতো? 120 টাকা। তাহলে 120 টাকায় যদি 80টা আম পাওয়া যেত, একটা আমের দাম কত সেটাই প্রশ্ন চেয়েছে। বোঝা গেছে? 80 টাকা 80টা আম পাওয়া যেত 120 টাকায়, একটা আম পাওয়া যাবে 120/80। 4 দিয়ে কাটো, 3 2, অর্থাৎ 1.50 টাকা এক একটা আমের দাম ছিল, যেটা অপশন নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 24-এর প্রশ্নে বলেছে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মাপার সময় ভুলবশত 2% বেশি মাপা হয়ে গেল, এর ফলে ক্ষেত্রফলে কত শতাংশ বৃদ্ধি হবে? দেখো বর্গক্ষেত্রের কথা বলেছে, বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর মান সমান হয়, তাহলে প্রতিটা বাহু যদি 2% বেশি মাপা হয়, তাহলে ক্ষেত্রফলে কত শতাংশ বৃদ্ধি হবে? এটাকে দুভাবে করতে পারো। একটা হচ্ছে বেসিক এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, x + y + xy/100, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। এখানে 2% বেশি মাপা হয়েছে, অর্থাৎ আমি x এর ভ্যালুও 2 বসাবো, y এর ভ্যালুও 2 বসাবো। তার কারণ হচ্ছে বর্গক্ষেত্রের দুটো বাহুই, এই যে পাশাপাশি যে দুটো বাহু, এগুলো সমান। একটা x রিপ্রেজেন্ট করবে, একটা y রিপ্রেজেন্ট করবে। x এর ভ্যালু +2, y এর ভ্যালু +2 হলে xy এর ভ্যালু 2 × 2/100। বোঝা গেছে? তাহলে এটা ক্যালকুলেশন করলে 4.04% আসছে, যেটা অপশন নাম্বার 4-তে আছে। এছাড়াও এটাকে ভাবতে পারতে এইভাবে, 2% বেশি মাপা হয়েছে, 2% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 2/100। এটাকে যদি আমি কাটি, এটা আসবে 1/50। অর্থাৎ 50 যদি অরিজিনাল বাহু হয়, ও 1 বেশি মেপেছে, অর্থাৎ 51 করেছে। বোঝা গেছে? 50 অরিজিনাল বাহু হলে 1 বেশি মেপেছে, অর্থাৎ 51 করেছে। তাহলে এখন যেটা করেছে আর আগে যেটা ছিল, সেই বাহুগুলোর রেশিও হচ্ছে 51/50। এবার যেহেতু ক্ষেত্রফল চেয়েছে, বাহু স্কোয়ার আমরা জানি ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে বাহুর মাপের রেশিও যদি 51/50 হয়,
ক্ষেত্রফলের রেশিও হবে 51/50 স্কোয়ার। তাহলে এটা হবে 5 5 25 2500 এবং এটা হবে 2601। বোঝা গেছে? অর্থাৎ আগে যদি 2500 ক্ষেত্রফল থাকতো, এখন হয়ে যাবে 2601। কতটা বাড়বে? 101 ক্ষেত্রফল বেড়ে যাবে। 2500 এ ক্ষেত্রফল বাড়ছে 101, 100 এ কত? এটাই প্রশ্ন দিয়েছিল। বোঝা গেছে? 101 কে 25 দিয়ে ভাগ করবে, 4.04% বেরোবে। এটাও করতে পারতে, কিন্তু এক্ষেত্রে এটা সুবিধাজনক। পরের প্রশ্ন 25 প্রশ্নে বলেছে সতেজ আঙুরে 80% জল থাকে, যেখানে শুকনো আঙুরে 10% জল থাকে। যদি শুকনো আঙুরের ওজন 250 কেজি হয়, তবে যখন এটি সতেজ ছিল তখন এর ওজন কত ছিল? দেখো, এইটা হচ্ছে শুকনো আঙুর, যেটা এখানে ভ্যালু দেওয়া আছে 250 কেজি। এটা হচ্ছে শুকনো আঙুর। শুকনো আঙুর 250 কেজি। এবার বলেছে যে শুকনো আঙুরে 10% জল থাকে। 250 কেজির মধ্যে যদি 10% জল থাকে, তাহলে জল কতটা থাকবে? 250 10% 25 কেজি। বোঝা গেছে? এটা শুকনো আঙুরে কতটা জল থাকে সেটা পেলাম। এবার 250 কেজি শুকনো আঙুরের মধ্যে যদি 25 কেজি জল থাকে, তাহলে এই জল বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকবে 225 কেজি, এটা হবে মূল শাঁস। যেটা যেটা মানে কিশমিশের মধ্যে, আঙুর তো যখন জল আমরা শুকিয়ে দিই তখন কিশমিশ তৈরি হয়, তাহলে ওই কিশমিশের মধ্যে যে শাঁসটা থাকে, পাল্প, যেটাকে পাল্প বলে, সেই পাল্পটা কতটা? সেটা হচ্ছে 225 কেজি। বোঝা গেছে? 250 কেজি শুকনো আঙুর পাচ্ছ, কিন্তু এর মধ্যে 25 কেজি জল আছে। আমি এই জলটাকে হাটিয়ে দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে মূল শাঁসটা, সেটা হচ্ছে 225 কেজি। এই মূল শাঁস কোত্থেকে আসে? সতেজ আঙুর থেকে আসে। সতেজ আঙুরে 80% জল থাকে। 80% যদি জল থাকে, 100-র মধ্যে 80 যদি জল থাকে, তাহলে 20% শাঁস থাকে। হ্যাঁ কি না? 100 কেজি আঙুরের মধ্যে যদি 80% জল থাকে সতেজ আঙুরের মধ্যে, তাহলে 20% নিশ্চয়ই শাঁস আছে। কিন্তু আমি দেখছি শাঁস আছে 225 কেজি, এখানে বললাম 20%, তাহলে এই 20% এর ভ্যালু হচ্ছে 225 কেজি। এবার বলেছে যে যখন সতেজ ছিল তখন ওজন কত ছিল? দেখো, সতেজ যখন ছিল তার মধ্যে 20% শাঁসের ভ্যালু হচ্ছে 225 কেজি। আর 100% মানে কি? জল সমেত যখন ছিল তখন কত ওজন? বোঝা গেছে? তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে 100% আসছে। এটাকে আমি 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করে বলবো 1125 কেজি যখন সতেজ ছিল তখন ওজন ছিল। তাই আমাদের উত্তর হবে অপশন নাম্বার 3। আবার বলছি, এই যে 20% এটা কিন্তু শাঁসের ভ্যালু, যেটা আমি 225 কেজি করেছি। এই 20%টা কোত্থেকে এসেছিল? 80% জল প্লাস 20% শাঁস, অর্থাৎ মোট 100% ছিল জল মেশানো শাঁস, অর্থাৎ কিনা সতেজ। 20% শাঁসের ভ্যালু যদি 225 কেজি হয়, এই 100% অর্থাৎ জল সমেত শাঁস, যেটাকে আমরা বলছি সতেজ ফলটার ওজন কত হবে? সেটা হবে 1125 কেজি। পরের প্রশ্ন 26 প্রশ্নে বলেছে একজন মুদি ক্রয় মূল্যের দামে চিনি বিক্রি করবেন স্থির করলেন, কিন্তু তিনি মাপন যন্ত্রে যে পাল্লায় চিনি ওজন করেন তার নিচে 100 গ্রাম ওজন আটকে রাখেন। ভুলবশত তার ছেলে ওই 100 গ্রাম ওজনটি অপর পাল্লার নিচে রেখে দেয়। এর ফলে 1 কেজি চিনি বিক্রি করে তার কত শতাংশ ক্ষতি হবে? খুব সোজা প্রশ্ন। যে মুদি আছে সে ভেবেছিল 100 গ্রাম ওজন কম দেবে। কেন? যে পাল্লায় চিনি ওজন করায় সেই পাল্লায় আগে থেকেই যদি 100 গ্রাম দিয়ে রাখে, তাহলে আর 900 গ্রাম চিনি দিলেই 1 কেজি বিক্রি করতে পারত। কিন্তু ছেলে কি করলো, যেই দিকে বাটকারা রাখে, মনে করো এই দাঁড়ি পাল্লার এই দিকে বাটকারা থাকে, এই দিকে মনে করো বাটকারা থাকে, এখানে 1 কেজি চাপাবে। আর লোকটা কি করতো, এই দিকে 100 গ্রাম দিয়ে রাখতো। এবারে কি হচ্ছে, ছেলেটা এই 100 গ্রামটা এই দিকে না দিয়ে এই দিকে দিয়েছে। তাহলে বাটকারা কত গ্রাম চাপালো? 1 কেজি প্লাস 100 গ্রাম, অর্থাৎ 1100 গ্রাম বাটকারা চাপাচ্ছে। তাহলে 1100 গ্রাম বাটকারা চাপাচ্ছে মানে এইদিকে 1100 গ্রাম চিনি দিতে হবে। দেওয়ার কথা ছিল 1 কেজি চিনি, কিন্তু তাকে দিচ্ছে 1100 গ্রাম চিনি। 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম চিনি দেওয়ার কথা ছিল যে কিনতে এসছে, কিন্তু তাকে 1100 গ্রাম চিনি দেওয়া হচ্ছে।
কতটা বেশি দেওয়া হচ্ছে? 100 গ্রাম চিনি বেশি দেওয়া হচ্ছে। 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, তাতে যদি 100 গ্রাম চিনি বেশি দেয় তাহলে পার্সেন্টেজ কত, সেটাই প্রশ্ন চেয়েছে। বোঝা যাচ্ছে? এখান থেকে 0 কেটে দাও, অর্থাৎ 10% বেশি দিচ্ছে। 10% বেশি দিচ্ছে মানে তার 10% ক্ষতি হচ্ছে, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 27-এর প্রশ্নে বলেছে অশোককে যখন 45 ডিগ্রি কোণ আঁকতে বলা হলো, সে 45 ডিগ্রি 27 মিনিট কোণ আঁকলো। এটা একটু ঠিক করে নিও। কোণ আঁকলো, তার আঁকায় ভুলের শতকরা পরিমাণ কত? 45 আঁকতে বলা হয়েছিল, 45 ডিগ্রি 27 মিনিট এঁকেছে, তাহলে কতটা বেশি এঁকেছে? 27 মিনিট বেশি এঁকেছে। 27 মিনিট মানে কত ডিগ্রি? 27কে 60 দিয়ে ভাগ করব ডিগ্রিতে কনভার্ট করতে গেলে, মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করব। যদি আমি 3 দিয়ে ভাগ করি, এটা কত আসবে? 9-20 ডিগ্রি। অর্থাৎ আমি দেখলাম যে অশোককে 45 ডিগ্রি আঁকতে বলা হয়েছিল, অশোক 9-20 ডিগ্রি বেশি এঁকেছে, তাহলে 45 ডিগ্রিতে বেশি এঁকেছে 9-20 ডিগ্রি, 100-এ কত, অর্থাৎ কত পার্সেন্ট বেশি এঁকেছে সেটাই প্রশ্ন ছিল। এটাকে যদি ক্যালকুলেশন করো 20টা নিচে আসবে, 45 ছিল ইন্টু 100, 5-9 45, 5-20 100, অর্থাৎ 1% ভুল এঁকেছে, অর্থাৎ ভুলের পরিমাণ 1%, যেটা অপশন নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 28-এর প্রশ্নে বলেছে নেহার ওজন টিনার ওজনের 140%, মিনার ওজন লিনার ওজনের 90%, লিনার ওজন টিনার ওজনের দ্বিগুণ। যদি নেহার ওজন মিনার ওজনের 1% হয় তবে x এর মান কত? এখানে দেখো প্রথমে যেটা বলেছে সেটা হলো নেহার ওজন টিনার ওজনের 140%। আমি টিনার ওজন 100 ধরছি, তাহলে নেহার ওজন কত হবে? টিনার 140%। নেহার ওজন হবে টিনার যা আছে তার 140%। 100-র 140% মানে 140। এবার এখানে লিনার ওজন দিয়েছে টিনার ওজনের দ্বিগুণ। লিনার ওজন টিনার ওজনের দ্বিগুণ, টিনার 100 ধরেছি, তাহলে লিনার হবে তার দ্বিগুণ, অর্থাৎ 200। বোঝা গেছে? এবার এখানে মিনার ওজনের কথা বলা ছিল, মিনার ওজন সেটা কত? লিনার ওজনের 90%। লিনার ওজন ছিল 200, তার 90% হচ্ছে মিনার ওজন, তাহলে মিনার ওজন হবে 180 কেজি। বোঝা গেছে? এবারে বলেছে যদি নেহার ওজন মিনার ওজনের x% হয়, নেহার ওজন মিনার ওজনের x%, মিনার ওজন কত বেরিয়েছে? 180। এই মিনার ওজনের x%, এটা নাকি কার ওজন? নেহার ওজন। নেহার ওজন কত? 140। বোঝা যাচ্ছে? এটাকে জাস্ট কাটতে হবে, 7-2 × 14, 9-2 × 18, অর্থাৎ x এর মান হবে 700/9। বোঝা যাচ্ছে? 700/9। দেখো 9 এটাই আছে, এটাই আছে, এটাই রয়েছে, এটাই নেই, এটা উত্তর হবে না। আমি দেখব শুরুটা 6 দিয়ে আছে, শুরুটা 7 দিয়ে আছে, শুরুটা 12 দিয়ে বা 1 দিয়ে বলতে পারো। এখানে যখন আমি ভাগ করছি 7-9 63, 8-9 72, 7-9 63, শুরু করছি 7 দিয়ে, তাই উত্তর হবে অপশন নাম্বার 3। পরের প্রশ্ন 29-এর প্রশ্নে বলেছে এক ব্যক্তি 320টি আমের ক্রয় মূল্যের দরে 400টি আম বিক্রি করলে তার ক্ষতির পরিমাণ কত শতাংশ হবে? 320টি আমের ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে আমি সিপি দিয়ে লিখছি, এইটা 400টি আমের দামের সমান, বিক্রি মূল্যের সমান, অর্থাৎ 400টি আমের বিক্রয় মূল্য, তাকে আমি এসপি দিয়ে লিখছি। আবার বলি 320টি আমের ক্রয় মূল্যের দর, 320টির যা ক্রয় মূল্য হবে সেটাই হবে 400টা আমের বিক্রয় মূল্যের সমান। ক্ষতির পরিমাণ চেয়েছে, এখান থেকে আমি যদি একটু কাটি, 4 × 32, 5 × 40, অর্থাৎ সিপি বাই এসপি সেটা হবে 5/4। ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি হচ্ছে। ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, 5 টাকা ক্রয় মূল্য ছিল, তার উপরে ক্ষতি হয়। বোঝা গেছে? তাহলে 5 টাকায় ক্ষতি 1 টাকা হলে
100 টাকায় কত সেটাই প্রশ্ন। তাহলে 100 টাকায় ক্ষতি 20 টাকা বা 20%, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 30-এর প্রশ্নে বলেছে শ্রুতি তার 1 মাসের বেতনের 12% দান করবে স্থির করলো, কিন্তু যেদিন সে দান করবে স্থির করেছিল সেই দিন সে তার সিদ্ধান্ত বদল করে এবং সে 3150 টাকা দান করে, যা তার পূর্বে দান করবে স্থির করা টাকার 75%। শ্রুতির 1 মাসের বেতন কত? মনে করো শ্রুতির 1 মাসের বেতন সেটা হচ্ছে 100 টাকা। শ্রুতি কত দান করবে ভেবেছিল? 12%, অর্থাৎ দান প্রথমে করবে ভেবেছিল যা তার স্যালারি তার 12% অর্থাৎ 12 টাকা। কিন্তু যেই দিন দান করলো সেই দিন সে কি করছে, পূর্বে যা দান করবে স্থির করেছিল তার 75% টাকা দান করলো। পূর্বে 72 টাকা দান করবে বলেছিল, এখন তার 75% দান করছে। তাহলে এখন দান করছে এইটা, কিন্তু ওরা বলেছে দান করেছে 3150 টাকা, তাহলে আমি বলতে পারি এটার মান হচ্ছে 3150 টাকা। এখান থেকে যদি কাটি, এই 3 তিরিককে 9 দিয়ে এটা পুরো কাটা যাবে, 3 9 27, 5 9 45, 350, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 350 টাকা। চেয়েছে শ্রুতির 1 মাসের বেতন কত? 1 মাসের বেতন হচ্ছে 100 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 350 হলে 100 ইউনিটের ভ্যালু হবে 350-এর পিছনে দুটো শূন্য দিয়ে দাও, অর্থাৎ 35,000 টাকা। তার মানে শ্রুতির 1 মাসের বেতন 35,000 টাকা, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।